বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। অনলাইন ক্লাসে সকলকে স্বাগতম। আমি আরিফুর রহমান, সহকারী শিক্ষক, শামসুজ্জোহা এমবি ইউনিয়ন উচ্চ বিদ্যালয়। অষ্টম শ্রেণীর বাংলা ক্লাসে পদ্যাংশের একটি কবিতা নিয়ে এখন আমি আলোচনা করব। কবিতাটির নাম হচ্ছে পাছে লোকে কিছু বলে। লিখেছেন কামিনী রায়। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা স্ক্রিনে কবিতাটিকে দেখতে পাচ্ছ। শুরুতে আমরা কবিতাটিকে পড়ব, তারপর কবিতাটির মূল ভাব নিয়ে আলোচনা করব। সাথেই থাকো। করিতে পারি না কাজ, সদা ভয় সদা লাজ, সংশয়ে সংকল্প সদা টলে, পাছে লোকে কিছু বলে। মানে আমাদের সমাজে বেশ কিছু মানুষ রয়েছে যারা সব সময় ভয়ে থাকে যে একটি কাজ করতে গেলে পেছন থেকে কে কি বলে। সেই ভয়ে, সেই লজ্জায় তারা সামনে এগিয়ে যেতে পারে না, তাই তারা জীবনের সফলতার দেখা পায় না। তাদের মনের মধ্যে যে দৃঢ় ইচ্ছা শক্তি, সেটা দ্বিধাদ্বন্দ্বে ভুগে থাকে। মনের মধ্যে সেটা শেষ হয়ে যায়। মানে তারা সামনে কখনো এগিয়ে যেতে পারে না, লোকলজ্জার ভয়ে এবং লজ্জায়। কে কি বলে সেটা ভাবতে ভাবতে তাদের জীবন চলে যায়। আড়ালে আড়ালে থাকি, নীরবে আপনা ঢাকি, সম্মুখে চরণ নাহি চলে, পাছে লোকে কিছু বলে। পেছন থেকে কে কি বলে সেটা ভাবতে ভাবতেই নিজেকে আড়ালে রেখে দেই। সম্মুখে মানে সামনের দিকে এগিয়ে যেতে পারি না, সামনের দিকে আমাদের পা চলে না। কে কি বলে সেটা ভাবতে ভাবতে নিজেকে এইভাবে আমরা আড়ালে রেখে দিই। নিজেদেরকে হাইলাইটস করতে পারি না, দেশের বা দশের উপকারে উন্নয়নে আসতে পারি না। হৃদয়ে বুদবুদ মতো ওঠে শুভ্র চিন্তা কত, মিশে যায় হৃদয়ের তলে, পাছে লোকে কিছু বলে। মানে হৃদয়ে বুদবুদ মতো, মানে বুদবুদ মানে হচ্ছে এটা কাল্পনিক অর্থে ব্যবহৃত হয়েছে, যে আমাদের ভাত রান্না করলে যে বুদবুদ শব্দের উৎপত্তি হয়, ঠিক সেই রকম করে আমাদের হৃদয়ে হাজারো শুভ্র চিন্তার জন্ম হয়, কিন্তু সেটা হৃদয়ের তলে গভীরে এভাবেই মিশে যায়। সে চিন্তা চেতনার বহিঃপ্রকাশ ঘটে না। কি জন্য ঘটে না? পাছে লোকে কিছু বলবে। একটা কাজ করতে গেলে, চিন্তার বহিঃপ্রকাশ করতে গেলে কে কি বলবে, বাস্তবায়ন করতে গেলে কে কি বলবে, সেটা ভাবতে ভাবতে সেই চিন্তাটাকে আর বাস্তবে রূপ দেওয়া হয় না বা প্রকাশ করা হয় না। মনের ইচ্ছা, শুভ চিন্তা, সেটা হৃদয়ের তলেই মিশে যায়, হৃদয়ের অতলে হারিয়ে যায়। কাঁধে প্রাণ জবে, আখি সযতনে শুষ্ক রাখি, নির্মল নয়নের জলে, পাছে লোকে কিছু বলে। যখন প্রাণ কাঁদে তখন সযতনে আখিটাকে আমরা শুষ্ক রাখি। এখানে কাঁদতেও পারি না আমরা, আসলে কাঁদতে গেলেও কে কি ভাববে সেটাও ভেবে দেখি আমরা। মন খুলে কাঁদতেও পারি না। একটি স্নেহের কথা প্রশমিতে পারে ব্যথা, চলে যাই উপেক্ষার ছলে, পাছে লোকে কিছু বলে। মানে আমার একটি কথার কারণে যে কারোর ব্যথা নিবারণ হতে পারে, মানে ব্যথা কমতে পারে, নিবারণ হতে পারে, কিন্তু সে জায়গায় কথাটা না বলে আমরা উপেক্ষার ছলে চলে যাই। চিন্তা করি যে আসলে সেখানে যদি আমি আমার মনের অভিব্যক্তি বা স্নেহের কথা বলতে যাই, সেখানে যদি কেউ কিছু মনে করে বা এরকম বিষয়টা আর কি, পাছে লোকে কে কি বলবে, তাই আমরা সেটাকে অ্যাভয়েড করে চলে যাই। যেখানে একটি স্নেহের কথার মাধ্যমে একজনের ব্যথা নিবারণ হতে পারে, সেখানে আমরা অনেকেই এসব বিষয় অ্যাভয়েড করে চলে যাই। মহৎ উদ্দেশ্য যবে, একসাথে মিলে সবে, পারি না মিলিতে সেই দলে, পাছে লোকে কিছু বলে। যেখানে মহৎ উদ্দেশ্য সেখানে সবাই মিলেমিশে, কিন্তু আমরা সেই জায়গায় সব একসাথে মিলিতে পারি না, মানে সেই দলে একসাথে মিলিতে পারি না। কে কি ভাববে, কে কি বলবে, সেই চিন্তা থেকে মহৎ উদ্দেশ্য হবে জেনেও আমরা সকলে একসাথে মিলিত হয়ে
সেই মহৎ উদ্দেশ্য সাধন করতে পারি না, শুধুমাত্র লোকলজ্জার ভয়ে, পেছন থেকে কে কি বলবে সে ভয়ে। মানে মূলত বোঝানো হচ্ছে যে আমরা লোকলজ্জার ভয়ে আমরা সমাজের কোনো উন্নয়নমূলক কাজ, তারপর হচ্ছে কি বলে এটাকে, উন্নয়নমূলক কাজে অংশগ্রহণ করতে পারি না। কে কি মনে করবে, কে কি সমালোচনা করবে, এই ভেবে তারা বসে থাকে অনেকেই। এর ফলে আচ্ছা, কবিতার বাক্যাংশটুকু আমরা পড়ে নিই। বিধাতা দিয়েছেন প্রাণ, থাকি সদা ম্রিয়মান, শক্তি মরে ভীতির কবলে, পাছে লোকে কিছু বলে। সৃষ্টিকর্তা আমাদের প্রাণ দিয়েছেন, কিন্তু সেই প্রাণ আমরা সবসময় বিষাদগ্রস্ত করে রাখি। ম্রিয়মান, ম্রিয়মান শব্দের অর্থ হচ্ছে বিষাদগ্রস্ত। মানে আমাদের যে প্রাণ দিয়েছেন সেই প্রাণ চাঞ্চল্য আমাদের মধ্যে থাকে না, আমরা নিজেরাই সেই প্রাণটাকে আমরা বিষাদগ্রস্ত করে তুলি। শক্তি মরে ভীতির কবলে, শক্তি মরে যায় ভয়ের কবলে, মানে নিজেরা ভয় পাই বলে সেই ভয়ের ভীতির কারণে আমাদের ভেতরের যে স্পিডটা মানে শক্তিটা সেটা মরে যায়। তো পাছে লোকে কে কি বলে এই ভেবে আমাদের যে প্রাণ দিয়েছেন সেই প্রাণটাকে আমরা নিজেরাই ম্রিয়মান করে তুলি। ভেতরের যে ইচ্ছা শক্তি সেটাকে আমরা ভীতির কবলে মেরে ফেলি। মূল কথাটি দাঁড়াচ্ছে কবিতার মাধ্যমে যে কোনো কাজ করতে গেলে কেউ কেউ অনেক সময় আমরা দ্বিধাগ্রস্ত হই। কে কি মনে করবে, কে কি সমালোচনা করবে, এই ভেবে আমরা অনেকেই বসে থাকি। আসলে মানে এর ফলে কাজে গয় না। যারা সমাজে অবদান রাখতে চাই তাদের দ্বিধাগ্রস্ত হলে চলবে না। দৃঢ় মনোবল নিয়ে লোকলজ্জা ও সমালোচনাকে উপেক্ষা করে জয় করতে হবে আমাদের ভবিষ্যৎকে। মানুষের কল্যাণে মহৎ কাজ করতে হলে ভয়ভীতির সংকোচ উপেক্ষা করে এগিয়ে যেতে হবে। আমি একজনের উপকার করব, একজনের উপকার করতে গিয়ে আমাকে কেউ যদি কটূক্তি করে থাকে তো করুক, সমস্যা নেই তো। মানে সেই কটূক্তির ভয়ে কে কি বলবে সে চিন্তা থেকে তো আমি কারোর উপকার করা বন্ধ করে দিতে পারি না, বা আমার ভবিষ্যৎ পথে আমি নিজের কাঁটা হয়ে দাঁড়াতে পারি না। সো আমাদের এই কবিতাটি দিয়ে কবি কামিনী রায় শিখাতে চেয়েছেন আমাদের জীবনের সকল বাধা বিপত্তি উপেক্ষা করে এগিয়ে যেতে হবে। কারোর কোনো কথায় কান দেওয়া যাবে না। নিজেরা নিজেদের ওয়েতে সমাজের উন্নয়নমূলক কাজে অংশগ্রহণ করব। নিজে ভালো তো জগৎ ভালো। এই কবিতাটি মানে পাছে লোকে কিছু বলে কবিতাটি কবির আলো ও ছায়া কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। তো আশা করি তোমরা কবিতাটির মূল ভাব বুঝতে পেরেছ। তো আমরা কবি পরিচিতি সম্পর্কে একটু সংক্ষেপে এখানে দেওয়া আছে বইতে, আমরা সেটা একটু জেনে নিব। কবি কামিনী রায় বরিশালের বাসন্ডা গ্রামে 1864 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন। কবি কোন শহরে জন্মগ্রহণ করেন? কবি বাংলাদেশের বরিশাল শহরে জন্মগ্রহণ করেন। কোন গ্রামে জন্মগ্রহণ করেন? বাসন্ডা গ্রামে জন্মগ্রহণ করেন। কত খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন? 1864 খ্রিস্টাব্দে। মাত্র 8 বছর বয়সে তিনি কবিতা লেখা শুরু করেন। চিন্তা করে দেখুন, মাত্র 8 বছর বয়সেই লেখালেখিতে তিনি অভ্যস্ত হয়ে যান। মানে লেখালেখির প্রতি যদি তার যে টান সেটা তার বয়সের দিকে তাকালে বোঝা যায়। 1886 সালে কলকাতার বেথুন কলেজ থেকে সংস্কৃতে অনার্স সহ বিএ পাশ করে তিনি ওই কলেজে অধ্যাপনায় নিযুক্ত হন। আর তিনি যেই কলেজ থেকে বিএ অনার্স পাশ করেন সেই কলেজেই তিনি অধ্যাপনায় মানে শিক্ষকতায় নিযুক্ত হন। তিনি কোন কলেজ থেকে সংস্কৃত অনার্স করেন? কলকাতার বেথুন কলেজ থেকে। বেথুন কলেজটি কোন শহরে অবস্থিত? কলকাতা শহরে অবস্থিত। কত সালে বিএ অনার্স করেন? 1886 সালে। কোন বিষয়ে অনার্স করেন? সংস্কৃত বিষয়ে। তো এখানে অনেকগুলো প্রশ্ন দাঁড়াচ্ছে। প্রশ্নগুলো যত্ন সহকারে পড়তে হবে তোমাদের। আনন্দ ও বেদনার সহজ সরল প্রকাশ ঘটেছে তার কবিতায়। মানবতাবোধ ও নৈতিকতাকেও তিনি তার কবিতায় বিষয় করেছেন। তার লেখা ছোটদের কবিতা সংগ্রহের নাম গুঞ্জন। তার উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ আলো ও ছায়া। আমরা একটু আগে জেনেছি কবির যেই কবিতাটি আমরা পড়লাম, পাছে লোকে কিছু বলে, এই কবিতাটিও মূলত এই কাব্যগ্রন্থের অন্তর্গত আলো ও ছায়া।
তারপর আরও বেশ কিছু কাব্যগ্রন্থ রয়েছে, তেমন হচ্ছে মাল্য ও নির্মাল্য, দীপ ও ধূপ। কলকাতা বিশ্ববিদ্যালয় তাকে জগত্তারিণী স্বর্ণপদকে ভূষিত করেন। তিনি কোন পদক পান? জগত্তারিণী স্বর্ণপদক। জগত্তারিণী স্বর্ণপদক কোন বিশ্ববিদ্যালয় দিয়েছে? কলকাতা বিশ্ববিদ্যালয়। 1933 সালে তার মৃত্যু হয়। 1864 সালে জন্ম নিয়ে কবি 1933 সালে মারা যান। তার এই জীবনে সে আমাদের মধ্যে এমন কিছু রেখে গিয়েছে যেটা আমরা আজও পড়তে গিয়ে, মানে বই পুস্তকে পড়তে গিয়ে তার কর্ম দ্বারা আমরা তাকে স্মরণ করে থাকি। সো এই কবিতা থেকে এটাই বোঝা যায় 8 বছর বয়সে তিনি লেখালেখি শুরু করেন। আজকাল আমাদের সমাজে এই 8 বছর 7 বছর ছেলেমেয়ের যে কবিতা লেখে সেটাও আমরা অনেকে হয়তো ভালো চোখে দেখি না আমাদের সমাজ, গ্রাম অঞ্চলের মানুষ। তবে চিন্তা করে দেখুন, তিনি ওই বয়সে লেখালেখিতে নিযুক্ত হন এবং পরবর্তীতে লেখালেখির মাধ্যমে তিনি তার ক্যারিয়ার গড়ে তুলেছেন, অনেকটা অমর হয়ে রয়েছেন আমাদের মধ্যে মরে গিয়েও, যে আজও আমরা তার লেখা বই। তিনি 1933 সালে মারা গেছেন, মানে মারা গেছেন প্রায় 100 বছর হয়ে গিয়েছে, কিন্তু তার লেখা কবিতা আমরা এখনো বই পুস্তকে পড়ি। কবিতা পড়ার মাধ্যমে আমরা তাকে স্মরণ করি। এটাকেই বলে, এতে করেই বোঝা যায় যে কবি কখনো কারোর কথায় কখনো কান দেননি, মানে পাছে লোকে কিছু বলে এসব চিন্তা চেতনায় তিনি ছিলেন না। এসব চিন্তা চেতনায় থাকলে তিনি আমাদের মধ্যে অমর হয়ে থাকতে পারতেন না। আসলে অমর কিছু করতে গেলে, অমর থাকতে চাইলে বা অনেকদিন মানুষের মনের মধ্যে বেঁচে থাকতে চাইলে আমাদের আসলে এত কিছু ভেবে কিছু হবে না। নিজেরা নিজেদের জায়গা থেকে মনের যে শক্তি সেটাকে উপলক্ষ করে সামনে এগিয়ে যেতে হবে, সমাজকে এগিয়ে নিয়ে যেতে হবে। আসলে সেটাই বিষয়। তো সকলেই তোমরা এই কবিতাটিকে পড়বে। কবিতার ভিতরে থাকা শব্দার্থ রয়েছে, তারপর হচ্ছে কবি পরিচিতি রয়েছে। কবিতাটি আবার পড়বে, আমি আশা রাখবো তোমরা বিস্তারিত পাঠ করবে কবিতাটিকে, এবং অন্যান্য বিষয়ে পড়াশোনা ঠিকমতো চালিয়ে যাবে। সো সকলেই ভালো থাকো, সুস্থ থাকো, সুন্দর থাকো। আশা করি পরবর্তী ক্লাসে আবারও নতুন পাঠ নিয়ে হাজির হতে পারবো। সো অনলাইন ক্লাসের সাথেই থাকো, আর বাসায় অবশ্যই বই পুস্তক নিয়ে পড়াশোনা করবে। তো সবাই ভালো থাকো। আল্লাহ হাফেজ।